বুধবার সকাল 10টা 30-এ ডিসেম্বরের 7 তারিখ, মৃদুলার চাকরির ষষ্ঠম দিন। দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে সে। বাগান থেকে পাখির ডাকাডাকি আর শীতের মিষ্টি রোদটা উপভোগ করছে খুব। মনে হলো এক কাপ চা হলে মন্দ হতো না। ভাবতে ভাবতেই চায়ের কাপ হাতে চলে এলো ভুলু খালা। ব্যাপারটা অদ্ভুত, এই বাড়িতে কখনো সকালে চা হয়নি, আজ হঠাৎ। ভুলু খালা মৃদুলার প্রশ্নবোধক দৃষ্টি দেখে বলল, নীলু বলেছে আপনাকে চা দিতে। নীলু? নীলিমা। এইটুকু না বোঝার জন্য নিজের উপরেই বিরক্ত হলো মৃদুলা। অবশ্য সে ভুলু খালার মুখে কখনো নীলুর একটা শোনেনি। চায়ের কাপ নিয়ে মৃদুলা বলল, আপুর হয়েছে? না, শাড়ি যেটা পরতে চেয়েছিল সেটার নাকি ব্লাউজ টাইট হয়ে গেছে, অন্যটা পরবে। সেটা শিমুকে দিয়েছে আয়রন করতে। ও আচ্ছা। মৃদুলার ভালোই লাগলো একটি সময় পাওয়া গেল বারান্দায় দাঁড়িয়ে থাকার। নীলিমার হঠাৎ শখ হয়েছে সে ঘুরতে বের হবে। সে 9টা থেকে তৈরি হয়ে গেছে। মৃদুলার হাসি পাচ্ছে। সে 5 মিনিটে তৈরি হতে পারে, বড়লোকদের বোধহয় 5 ঘন্টা দিলেও ঠিকঠাক হয়ে উঠবে না। নিচে জ্যাক লাফালাফি করছে। মৃদুলার মনে পড়লো গতকাল ভুলু খালা কুকুরের সাথে কথা বলছিল। অদ্ভুত সব কাজ কারবার। হঠাৎ চেঁচামেচির শব্দ। প্রথমে মনে হলো নীলিমা চেঁচাচ্ছে, তারপর শিমুর গলাও কানে এলো। মৃদুলা দৌড়ে গেল। শব্দ আসছে নিচতলা থেকে। দেখতে পেল নীলিমার হাতে নীল আর বেগুনির মিশেলে একটা সুন্দর শাড়ি। শাড়ির পাড়ের কাজটাতে বড় একটা অংশ পুড়ে গেছে। শিমুল ভেজা লাল চোখ নিয়ে গলা উঁচিয়ে বলছে, আমি সুন্দর করে ইস্ত্রি করছি, আপনি নিজেই পুড়িয়ে আমার দোষ দিবেন না ম্যাম। আমি বুঝতেই পারছি না তোমার এত সমস্যা হয় কিভাবে। নিজে দোষ করে সেটা মালিকের ঘাড়ে চাপাও। তুমি বলতে চাও আমার এত সুন্দর শাড়িটা আমি নিজে পরিয়েছি? তোমার আমাকে কি মনে হয়? ম্যাম, আমি শুধুই বলছি, আমি কিছুই করিনি। তাহলে কে করেছে? ভূতে? মৃদুলা আর খালা উপরে ছিল, তুমি ছাড়া আর কেউ করেনি। ফাজলামোর জায়গা পাও না। আমি করিনি ম্যাম। শিমু কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। নীলিমা শাড়িটা ছুঁড়ে ফেলে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। শাড়ি ঝামেলার সমাধান হলো না। নীলিমা জানালো তার বাইরে যাওয়ার মুড নেই। মৃদুলা খুবই বিরক্ত হলো। তার মনে হতে লাগলো এইরকম ফ্যামিলি ড্রামা প্রতিদিন দেখতে হবে। এই বাড়ির সব এক একটা পাগল। দুপুরের দিকে মৃদুলা রান্নাঘরে গিয়ে দেখলো শিমু ফোনে কথা বলছে। সকালের কান্নাকাটির লেশ মাত্র নেই চোখে, উল্টে লাজুক হাসি। যার সাথে কথা বলছে সে মানুষটি সম্ভবত পুরুষ। মৃদুলার কোনো কারণ ছাড়াই খুব রাগ হলো। শিমুর কথা শেষ হলে সে ভেতরে ঢুকে জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছিলে? শিমুর মুখ লাল হয়ে গেল। বলল, বন্ধু। তোমাকে কিছু বলার আছে। বলবেন আপা? তুমি এই বাড়িতে আছো স্যার ম্যাডামের অনুগ্রহে। তারা না থাকলে তোমার জীবন যাপন কঠিন হয়ে যাবে, অথচ সেই ম্যাডামের সাথেই যা করছো তাতে তোমার লজ্জা হওয়া উচিত। সকালে নীলিমা আপুর শাড়ি পুড়িয়েছো কেন? তাকে হেনস্থা করার জন্য? আমার মনে হয় তুমি ইচ্ছে করে সেসব করেছো। সেদিনও আমাকে মিথ্যে বলেছিলে। তোমার বাবার ক্যান্সার। নিজের স্বভাব ঠিক করে মন দিয়ে কাজকর্ম করো। বলেই সে উত্তরের অপেক্ষা না করে বের হয়ে গেল। শিমুর মুখটা হা হয়ে গেছে। চূড়ান্ত বিস্ময় নিয়ে সে তাকিয়ে আছে মৃদুলার দিকে। মৃদুলা জানে এসব অভিনয়, কিন্তু সে কিছুক্ষণ পর যখন রান্নাঘরে গেল নীলিমার জন্য ফল আনতে, দেখলো শিমু নিঃশব্দে কাঁদছে। বিকেলের দিকে হঠাৎ খবর এলো শিমুর বাবা মারা গেছেন গাড়ির নিচে চাপা পড়ে। শিমুর সাথে হাসপাতালে গেল মৃদুলা আর বাড়ির ড্রাইভার। হাসপাতাল ভর্তি মানুষ, মর্গের চারদিকে লাশের গন্ধ। সেখান থেকে লাশ শনাক্ত করে নিয়ে এলো ওরা। শিমুর কিছু প্রতিবেশী দাফন কাফনের ব্যবস্থা করলো। মৃদুলা এতক্ষণে জেনে গেছে শিমুর বাবার সত্যি ক্যান্সার ছিল, একদম লাস্ট স্টেজ। শিমু তবুও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাবার চিকিৎসার জন্য। হাঁটাচলা করতে কষ্ট হতো না। পাশের ঘরের এক মেয়ে দেখাশোনা করত। কি কারণে তাকে না বলে আজ বেরিয়েছিল জানা নেই। রাস্তা পার হতে গিয়েই দুর্ঘটনা ঘটে। শিমু একেবারেই ভেঙে পড়েছে। ঘরের টিনের বেড়া শক্ত করে আঁকড়ে ধরে পা দাপিয়ে কাঁদছে। আশেপাশের মহিলারা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। মৃদুলার চোখে পানি চলে এলো। অকারণেই সে মেয়েটার সাথে দুপুরে খারাপ ব্যবহার করেছে বলে আরো বেশি কষ্ট হতে লাগলো তার। মেয়েটার কি হবে এখন? একমাত্র বাবাই ছিল তার জীবন।
ফেরার সময় মৃদুলার খুব ইচ্ছে হলো শিমুকে কিছু বলতে। তার নিজেরও কেউ নেই, দুঃখটা সে ভালোই বোঝে, কিন্তু কেমন আড়ষ্টতা বোধ হতে লাগলো। এখন সে কোথায় যাবে তাও বুঝতে পারল না। 6টা বাজে, তার ছুটির সময় 7টা। একবার শর্মিলা হাউস থেকে ঘুরে আসবে ভাবলো। গাড়িতে উঠে বসতেই একটা ছেলে গাড়ির কাছে টোকা দিল। মৃদুলা কাছ নামিয়ে জিজ্ঞেস করলো। কে আপনি? ছেলেটা একটু ইতস্তত করে বলল, আপনাকে দেখলাম শিমুর সাথে হাসপাতালে যেতে। আপনি সম্ভবত মৃদুলা আপা। জি, আপনি কি করে চিনলেন? শিমু বলেছে, বর্ণনা শুনেছি বলে আরও সহজে চিনলাম। আপু, ওকে একটু দেখে রাখবেন। মৃদুলা বুঝতে পারলো দুপুরে শিমু যে ছেলেটার সাথে কথা বলছিল এটাই সে। তবুও জিজ্ঞেস করলো। আপনি শিমুর কে হন? ছেলেটা লজ্জিত স্বরে বলল, আপাতত বন্ধু। ঠিক আছে। বলেই বিদায় দিতে গিয়ে একটা কথা মনে হতেই ফের ডাকলো ছেলেটাকে। শিমুকে দেখে রাখতে বললেন, সেটা বাবা হারানোর কারণে না অন্য কিছু? ছেলেটা নিজের ঠোঁট কামড়ে ধরলো, একটু ভেবে বলল, ওখানে ওর খুব ভয় হয়। বাড়ির মহিলাটি নাকি ওকে সব সময় বিপদে ফেলার চেষ্টা করে। এদিকে বেচারি 3 বছরের কন্ট্রাক্ট সাইন করেছে, কাজ করতেই হবে। আপনাকে ও পছন্দ করে, তাই বললাম। ঠিক আছে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপু। শর্মিলা হাউসে ফিরে মৃদুলা দেখলো শরীফুল ইসলাম ফিরে এসেছেন। তাকে দেখে সমবেদনার সুরে বললেন, ভেবেছিলাম একবার শিমুদের ওখানে যাব, কিন্তু খবরটা দেরিতে পেয়েছি। আর ওই এলাকাটা ঠিক যাওয়ার উপযুক্ত নয়। আপনি দেখে শুনে এসেছেন? হ্যাঁ। মৃদুলা সব খুলে বলল। শরীফুল ইসলাম সব শুনে বললেন, ওর বাবার খবরটা শুনেই ছুটে চলে গেছেন। মৃদুলা উত্তর দিল না। শরীফুল ইসলামের কণ্ঠে তাচ্ছিল্যের সুর। কারণটা ঠিক ধরতে পারল না সে। এই লোকের সামনে প্রথম দিন স্বস্তিতে কথা বললেও দিনে দিনে সেটা তীব্র অস্বস্তিতে পরিণত হচ্ছে। মৃদুলা ফিরে গেল। নীলিমাকে কোথাও দেখতে পেল না এবার। পরদিন কাজে এসে মৃদুলা অবাক হয়ে দেখলো শিমু চলে এসেছে, সকালের খাবার বানাচ্ছে। প্রচণ্ড বিস্ময় নিয়ে সে রান্নাঘরে গিয়ে বলল, তুমি তুমি আজকে কেন এসছো? শিমু স্মিত হাসলো, তার চোখ দুটো টলটল করছে পানিতে। মৃদুলা কাছে গিয়ে ওর হাত ধরলো। জ্বরে গা পুড়ে যাচ্ছে। মৃদুলা চেঁচিয়ে বলল, কাজ করছো কেন? শিমু বলার আগে ভুলু খালা পেছন থেকে বলল, কাজ বাদ দেওয়া যাবে না, যা খুশি হয়ে যাক। আপনাদের চুক্তিপত্রে এটাই লেখা ছিল, পড়েন না? মৃদুলা বাকরুদ্ধ হয়ে গেল। চুক্তিপত্রে কি লেখা ছিল ঠিকঠাক মনেও নেই তার। হয়তো এ কথাই ছিল। তাই বলে বাবা মারা যাওয়ার পরের দিনও প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে সারাদিন সেখানে পড়ে রইল মৃদুলা। শিমুকে যতবার দেখলো কষ্ট হতে লাগলো। নীলিমা নির্বিকার। মহিলাটাকে মৃদুলার কোনো মতেই আর সহ্য হচ্ছে না। মনে হচ্ছে সব ছেড়ে পালিয়ে যেতে। সে আর শিমু সম্ভবত কোনো ফাঁদে পড়েছে, কিন্তু ফাঁদটা কি? আর তাতে তারা দুজনই কেন বন্দী? ভাগ্যিস পরদিন শুক্রবার ছিল, মৃদুলাকে কাজে যেতে হলো না। সে সকালবেলা রওনা দিল ময়মনসিংহ। সুদীপার বাড়ি যেতে হবে। সুদীপা শরীফুলের ব্যাপারে যা যা জানে সেগুলো জানতে হবে। সুদীপা সম্পর্কে মৃদুলার বোন, একই মায়ের গর্ভে জন্মেছে তারা, বাবা আলাদা। বাসের সিটটা হেলান দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল মৃদুলা। সুদীপার কথা প্রথম দিন বলার পরেই মৃদুলার মনে হয়েছিল লোকটা কোনোভাবে তার মায়ের সাথে সম্পর্কিত নয় তো। সেই মনে হওয়াটাই এখন দৃঢ় হচ্ছে। ঠিক কেন তা নিজেও জানে না মৃদুলা। মৃদুলার সম্পর্কে খোঁজ নিলে কখনোই সুদীপার কথা জানার কথা নয় শরীফুলের। সে তো আলাদা একটা মানুষ, শুধু খানিকটা দায়বদ্ধতা নিয়েই সুদীপার সাথে আটকে আছে। শরীফুল ইসলাম যখন বাইরে গিয়েছিলেন ওকে ভাবার সময় দিয়ে তখনই সুদীপাকে চট করে ফোন করে নিয়েছিল মৃদুলা। আপা, তুমি কি শরীফুল ইসলাম নামে কাউকে চেনো? কিন্তু কেন? উনি আমাকে যেচে পড়ে একটা চাকরি দিতে চাইছেন। তোমার কথাও বললেন, মনে হলো তোমাকে চেনে। হ্যাঁ, ওনার সাথে আমার পরিচয় আছে, ভালো লোক। তোর কথা আমি বলেছিলাম, চাকরি কর, ভালো হবে। তুমি কি শিওর সে ভালো লোক? শিওর, নিশ্চিন্তে থাক তুই। আচ্ছা। মৃদুলা তখনই চাকরি করবে বলে যে রাজি হয়েছিল, এখন মনে হচ্ছে খুব ভুল হয়ে গেছে। সুদীপা হয়তো লোকটাকে ভালো করে চেনে না,
চিনলেও কতটুকু চেনে কিভাবে সবটা জানা প্রয়োজন। ফোনে এত কথা বুঝিয়ে বলা যায় না। তাছাড়া সুদীপার মেয়েটাকেও অনেকদিন ধরে দেখতে ইচ্ছে করছিল মৃদুলার। সুদীপাদের বাড়িটা শহরে হলেও যে গলির মধ্যে থাকে, সেখানে ঢুকলে হঠাৎ মনে হয় কোনো গ্রামে চলে এসেছে। গ্রামের মতোই টিনের ঘরবাড়ি, গোয়াল, উঠানে হাঁস মুরগি আর অনেক গাছপালা। সুদীপার স্বামীর পৈতৃক বাড়ি, 2 কামরার একটা ঘর, একটা ছোট্ট রান্নাঘর, কলপার আর এক চিলতে উঠোন। মৃদুলা বাড়িতে পা দিয়ে দেখলো ফ্রক পরা 6-7 বছরের একটা মেয়ে পাতা দিয়ে খেলছে। মৃদুলা ডাক দিল তাকে। অর্পি। অর্পিতা গলা শুনেই বুঝে গেল কে এসেছে। একগাল হেসে অন্ধের মতো ছুটে এসে জড়িয়ে ধরল মৃদুলাকে। মৃদুলা চুমুতে ভরিয়ে দিল অর্পিতার মুখটা। মেয়েটার মাঝে এত মায়া যে মৃদুলার ইচ্ছে হয় ওকে চুরি করে নিতে। কথার শব্দে সুদীপা রান্নাঘর থেকে বের হয়ে এলো। পুরাতন ছেঁড়া শাড়িটা এলোমেলো, কোনো মতে আঁচলটা ফেলে রাখা হয়েছে কাঁধে। মাথা ভর্তি সিঁদুর, বড় বড় চোখে অবাক হয়ে তাকিয়ে বলল, তুই এসেছিস? এতদিন পর মনে পড়লো। কেমন আছো? সুদীপা সামান্য হেসে বলল, এই তো, আয়। মৃদুলা ঘরে গিয়ে বসলো। এর আগে বেশ কয়েকবার আসা হয়েছে তার। ঘরটাতে দারিদ্রতার ছাপ স্পষ্ট। দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, ছাদের জায়গায় জায়গায় ফুটো। দেয়ালে ঝুলছে কোনো এক দেবতার বড় ফটোগ্রাফ। সুদীপা 2টো মিষ্টি আর দোকানের সিঙ্গারা খেতে দিল মৃদুলাকে। খেতে খেতে মৃদুলা বলল, আমি এখনই চলে যাব, কালকে আবার কাজে যেতে হবে। তোমার সাথে কথা আছে, একটু বসো। দুপুরে খাবি না? আমি রান্না বসাবো ভাবছি। না। কথাটা শুনে সুদীপার চেহারা থেকে একটা চিন্তার রেখা কমলো। বোধহয় ওর ঘরে অতিথি আপ্যায়নের মতো জিনিস ছিল না। জিজ্ঞেস করলো, জরুরি কোনো দরকারে এসেছিস এদিকে? হ্যাঁ, সেটা তোমার সাথে। আমার সাথে আবার কি? অবাক হয়ে বলল সুদীপা। আচ্ছা, সেদিন ফোন করে বললি চাকরির কথা, সেটা নিয়ে কিছু? হ্যাঁ। কি বল। শরীফুল ইসলাম লোকটাকে কিভাবে চেনো? চিনি প্রায় 2 বছর হলো। তুই তো জানিস অর্পির টাইফয়েড হয়েছিল, তখন হাসপাতালে ভর্তি ছিল মাসখানেক। অনেক টাকা জমে গিয়েছিল হাসপাতালে। লোকটা তো সেই টাকা না দিলে ছাড়বেও না। পড়েছিলাম মহাবিপদে। তোর থেকে কিছু টাকা নিয়েছিলাম, সেগুলো ওষুধপাতিতেই খরচ হয়ে গিয়েছিল। আর চাইবার আমার কেউ আছে বল? তখন ওই লোকই আমাকে উদ্ধার করেছিল। হঠাৎ কোথা থেকে দেবতার মতো উদয় হলেন, সব টাকা পরিশোধ করে দিলেন। কারণ জিজ্ঞেস করায় বললেন তিনি সুযোগ পেলেই দুস্থদের সাহায্য করেন। তারপর একদিন বাড়িতে অর্পিকে দেখতেও এলেন, ফল মিষ্টি বাজার নিয়ে। সেদিন অনেকক্ষণ ছিলেন, তারপর আরও একবার এসেছিলেন। তার মাঝেই একদিন তোর কথা বলেছিলাম আমি। সব খুলে বলেছিলে আমাদের কথা? না, কিছু কিছু। ওনাকে কি আমার ঠিকানা দিয়েছিলে? না, শুধু বলেছিলাম ঢাকায় থাকিস। তাহলে উনি আমাকে খুঁজে বের করলো কি করে? জানি না। ও তোর ফোন নাম্বার নিয়েছিল? একটা ফোন নাম্বার দিয়ে ঠিকানা পর্যন্ত খুঁজে নিল। যাই হোক, মানুষটা তো ভালো। এত বেশি পরোপকারী বলেই সন্দেহটা হচ্ছে। কেন রে, তোকে কোনো খারাপ চাকরি দিয়েছে? না, সেটা না, অন্য কিছু পরে আরেকদিন বলবো, আজ উঠি। হ্যাঁ। এখনই যাবি? দিলীপদা কখন আসবে? সে আসতে অনেক দেরি। ওর জন্য তাড়াতাড়ি করছিস নাকি? সে চিন্তা করিস না, আর একটু বসে যা। মৃদুলার কাছে কিছু টাকা ছিল। শরীফুল ইসলাম 1 মাসের অ্যাডভান্স দিয়ে দিয়েছিল। ফেরার আগে এসে অর্পিতার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে এলো। সুদীপার বাড়ি থেকে বের হয়ে প্রায় সারাদিন শহরের রাস্তা দিয়ে হেঁটে বেড়ালো মৃদুলা। পা চলার সাথে সাথে তার মগজে চলতে শুরু করলো। স্মৃতিরা ঘোড়ায় চেপে ছুটে চলল বহু দূরে, যেখান থেকে তার জীবন শুরু। মৃদুলা বড় হয়েছিল গ্রামে, তার মিনি ফুপুর কাছে। ওর 4 ফুপুর মধ্যে এই একজন থাকতেন বাপের বাড়িতে। নদী ভাঙনে বাস্তুহারা হলে ফুপুর পরিবার উঠে এসেছিল তাদের বাড়িতে। ছোট্ট গ্রামটাতে মাত্র কিছু ঘর বাস। দুরন্ত মেয়েটিকে ফুপু যেমন শাসন করতেন, তেমন ভালোবাসতেন। গ্রামের লোকেরা তার মায়ের ব্যাপারে এটা সেটা বললেও সেগুলো কানে তুলতো না মৃদুলা। তার জীবন ছিল ফিঙ্গে পাখির মতো,
লাফিয়ে ঝাঁপিয়ে সুখ। তবুও মাঝে মাঝে মনে হতো মা তাকে রেখে চলে গেল কেন। মৃদুলার বাবা ছিলেন ব্যস্ত লোক, এমনিতেই সারাদিন বাইরে পড়ে থাকতেন। ওর মা চলে যাওয়ার পর আরও বাড়ি আসা কমিয়ে দিলেন। একবার সপ্তাহখানেকের জন্য নিখোঁজ হয়ে যেতেন। বাবার প্রতি টান ছিল না মৃদুলার। ও ক্লাস 7-এ পড়ার সময় বাবা হঠাৎ অসুখে পড়লেন। মাসখানেক ভুগে এক শীতের রাতেই মারা গেলেন। মৃদুলার জগৎটা হুট করেই তখন বিষাদ হয়ে গিয়েছিল। বাবার সঙ্গ না পেলেও বাবা তার ছায়া হয়েছিল, যেটা সরে গিয়েছিল। এরপরেই মৃদুলা চুপচাপ হয়ে যায়, পড়াশোনায় মনোযোগ দেয়। স্কুল পাশ করে জেলা শহরের কলেজে ভর্তি হয়, থাকতে শুরু করে হোস্টেলে। সেখানেই পরিচয় হয়েছিল জাহেদের সাথে। বিকেল হয়ে এলে মৃদুলা ঢাকার বাস ধরলো। সারাদিন হেঁটে এত ক্লান্ত হয়েছে, বাসে উঠে সিটে মাথা রাখতেই ঘুম। সে ঘুম ভাঙলো ঢাকায় পৌঁছে। বাড়ি ফিরতে ফিরতে রাত 12টা বাজলো। এখনো ঘুমে বিভোর হয়ে আছে চোখ দুটো। রিমি রাতে ওর জন্য খাবার নিয়ে এলো। তখন মৃদুলা শুতে যাচ্ছে। সে ভেবেছিল কিছু খাবে না, রান্না করার শক্তি নেই। পেটে মোচড় দিলে 2 গ্লাস পানি খেয়ে নিয়েছিল। রিমি জোর করে খাওয়ালো। খাওয়া শেষে নিজেই প্লেট নিয়ে গেল। মৃদুলা শুয়ে পড়লো। আজ তার মন খারাপের দিন। সুদীপার কাছে গেলেই মায়ের কথা, অতীতের কথা অনেক বেশি করেই মনে পড়তে থাকে। পরদিন উঠতে দেরি হলে যেতেও দেরি হয়ে গেল। ভয়ে ভয়ে শর্মিলা হাউসে ঢুকলো মৃদুলা, কিন্তু কেউ কিছু বলল না। শরীফুল ইসলাম থাকলে নিশ্চয়ই বলতো। রোজকার মতো দিনটা শুরু হলো। অঘটন কিছু ঘটলো না, যদিও ঘটাটা স্বাভাবিক ছিল। শুধু শিমুর মনটা খারাপ। পুরো দিন মৃদুলা তককে তককে ছিল শরীফুলের স্টাডি রুমটা একটু নড়েচড়ে দেখার। এ লোকটাকে ওর মোটেও সুবিধার মনে হচ্ছে না। ওই ঘর খুঁজলে হয়তো জানা যাবে লোকটার উদ্দেশ্য। বিকেলের দিকে নীলিমা ঘুমিয়ে গেলে মৃদুলা সুযোগ পেয়ে গেল শরীফুলের স্টাডি রুমে ঢোকার। লাইব্রেরি কাম স্টাডি, বেশ ভালো ভালো বই আছে এখানে, বেশিরভাগই ইংরেজি। মৃদুলা চাইলেই যে কোনো সময় ঢুকতে পারে বই পড়তে, কিন্তু সবসময় আশেপাশে ভুলুখালা ঘুরঘুর করে। খোঁজাখুঁজির সুযোগ পাওয়া যাবে না যখন তখন, তাই এই সময়টাই বেছে নিয়েছে মৃদুলা। ভুলুখালা এখন পুরো বাড়ির ফার্নিচার মোছে। নীলিমার কিছুদিন ধরে খুঁতখুঁতে স্বভাব হয়েছে, ময়লা সহ্য করতে পারে না। সকালে ছুয়া ভুয়া একবার সব মুছে দিয়ে যায়, বিকালে খালা মুছে আরেকবার। মৃদুলা এই ফাঁকে ছাদে যাওয়ার কথা বলে চলে এসেছে এখানে। তার মন বলছে কিছু সূত্র পাওয়া যাবে, যা থেকে শরীফুল চরিত্রটায় ধোঁয়াশা কিছুটা অন্তর দূর হয়। শরীফুলের ফাইলপত্র সাজানো, সেগুলো কাঠের একটা টেবিল ঘরের দক্ষিণ দিকে। টেবিলের পাশেই বিরাট জানলা দিয়ে উপচে পড়া আলো এসে পড়ছে টেবিলে। মৃদুলা প্রথমে ফাইলগুলোতে চোখ বুলিয়ে নিল একবার। সব ব্যবসা সম্পর্কিত অফিসিয়াল ফাইল, সেগুলোতে কিচ্ছু নেই। এবার কয়েকটা নোটবুক নিল। অন্যের ব্যক্তিগত নোটবুক খোলার সময় ইতস্তত বোধ হতে লাগলো তার। খুলবে কি খুলবে না দোটানায় পড়ে গেল। কিছুক্ষণ ভেবে মনে হলো খোলা দরকার। সে তো ক্ষতি করছে না, শুধু নিজের সুরক্ষার জন্য এই কাজটা করছে। তবে নোটবুক খুলে হতাশা হতে হলো মৃদুলাকে। বেশিরভাগই সাদা পৃষ্ঠা, কয়েকটা পাতায় শুধু কাজের শিডিউল আর এক পাতায় বিভিন্ন জায়গার নাম লেখা আছে। নোটবুক রেখে এবার সে টেবিলের উপরের কলমদানি, বইয়ের ভেতরগুলো খুঁজে দেখলো। কিছু পাওয়া গেল না। টেবিলের সাথে লাগো আর নিচে 3টে ড্রয়ার, তালা লাগানো না থাকলে খোলা যাবে। ড্রয়ার খোলার জন্য ঝুঁকতেই গলার আওয়াজটা এলো। কি করছেন ওখানে? ভুলু খালা। মৃদুলার বুকটা কেঁপে উঠল শীতল কণ্ঠস্বরে। এই মহিলা কখন এসেছে, কতটুকু দেখেছে? সে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, বাতাসে একটা কার্ড পড়ে গিয়েছিল, সেটা উঠিয়ে রাখছি। খোঁজাখুঁজির সময় আসলে একটা কার্ড পড়ে গিয়েছিল, সেটা উঠিয়ে রাখলো মৃদুলা। তারপর একটু হাসার চেষ্টা করে বলল, ছাদে ভালো লাগছিল না, ভাবলাম একটা বই পড়ি। সে তাক থেকে একটা বই টেনে নিয়ে কোনোরকম খালার সামনে থেকে পালিয়ে এলো। খালার অভিব্যক্তিতে বোঝা গেল না সে মৃদুলার কথা বিশ্বাস করেছে কিনা। পরদিন মৃদুলা গিয়ে দেখলো নীলিমার শরীরটা আজ বেশ ভালো, চোখ মুখ উজ্জ্বল দেখাচ্ছে। মৃদুলাকে বলল, আজকের দিনটা আমি একটু নিজের মতো থাকি, তুমি আরাম করো। আমাকে চোখে চোখে রাখতে হবে না, এত ভালো অনেকদিন লাগেনি। মৃদুলা এমনিতেও তেমন কিছু করে না। সে চুপচাপ ড্রয়িং রুমে সোফায় বসে রইল। বসে থেকে ঝিমুনোর মতো চলে এলো। নিজের অজান্তে মৃদুলা ফিরে গেল অতীতে, সেই বিষণ্ণতা মাখা অতীত।
গ্রামে থাকাকালীন সময়ে মৃদুলা কখনোই তেমন ছেলেদের সংস্পর্শে আসার সুযোগ পায়নি। তাকে গ্রামের ছেলেমেয়েরা একটু এড়িয়েই চলতো। কলেজে উঠে প্রথম একটা দুটো ছেলের সাথে বন্ধুত্ব হলো। তারও গণ্ডি শুধু ক্লাসের ফাঁকে দুটো কথা আর নোটস আদান প্রদানের মধ্যেই সীমাবদ্ধ রইল। হঠাৎ একদিন মৃদুলা খেয়াল করলো একটা ছেলে তাকে একটু বিশেষভাবে দেখে। এই দৃষ্টিটাই এমন যে মুখে কিছু না বললেও বুঝে নেওয়া যায় মানুষটা তোমাকে পছন্দ করে। ছেলেটার নাম জাহেদ, ক্লাসের প্রথম সারির ছাত্র। মৃদুলা প্রথম প্রথম একেবারেই এড়িয়ে যেতে চাইতো, কিন্তু শেষ পর্যন্ত পারলো না। একদিন কলেজ শেষে জাহেদ মৃদুলার পিছু পিছু তার হোস্টেল পর্যন্ত গেল। তারপর প্রায়ই সে দেখতে পেত জাহেদ তার হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছে। একদিন মৃদুলা খুব বিরক্ত হয়ে তাকে সোজা জিজ্ঞেস করলো, তোমার সমস্যা কি? ফাজলামি পাইছ? জাহেদ যেন এটার জন্যই প্রস্তুত ছিল। বলল, খুব সাধারণ উত্তর, কিন্তু গলার স্বর আর বলার ভঙ্গিমায় এমন কিছু ছিল যা কেবলমাত্র যৌবনে পা দেয়া 17 বছর বয়সী মৃদুলার হৃদয়ে গেঁথে গেল। সে কিছু বলতে পারলো না, চোখ মুছতে মুছতে ফিরে গেল হোস্টেলে। তারপরেই শুরু। 1.5 বছর জুটিয়ে প্রেম করলো তারা। ক্লাসের মাঝে, টিফিনে, ক্লাস শেষে রাস্তায়, কখনো ছুটির দিনে একটু সময় গাছের মাঠের কোণে বসে। প্রেম ছিল ফুচকা, ঝালমুড়ি, আচার কিংবা এক ঠোঙা বাদামের খোসায়। 1.5 বছর যেন চোখের পলকেই ফুরিয়ে গেল। এইচএসসি শেষ হলো, সাথে আলাদা হয়ে গেল দুজন। জাহেদ রয়ে গেল সেখানে, মৃদুলা ফিরল গ্রামে। জাহেদ কর্মঠ ছেলে, সময় পেলে বাবার সাথে তার কাপড়ের দোকানে বসতো। বাবার সেজন্য পারিশ্রমিকও দিতেন। টাকা জমিয়ে সে দুটো হ্যান্ডসেট কিনেছিল, যার একটা দিয়েছিল মৃদুলাকে, যাতে গ্রামে ফিরেও যোগাযোগ রাখতে পারে তারা। সে বছর ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে ঢাকায় চলে গেল জাহেদ। মৃদুলাকেও অনেক বলেছিল, কিন্তু সে বাড়িতে কথাটা বলারই সাহস করে উঠতে পারেনি। বাবা মারা যাওয়ার পর মিনি ফুপির সংসারে থাকতে শুরু করেছিলেন সে। নেহাত বাড়িটা মৃদুলার বাবার ছিল, উত্তরাধিকার সূত্রে বেশিরভাগ অংশ মৃদুলার প্রাপ্য। সেখানে মিনি ফুপু নিজের পুরো সংসার পেতে বসেছিল, তাই তিনি মৃদুলার দায়িত্ব নিয়েছিলেন। তাই বলে ফুফার সামান্য আয় দিয়ে যেখানে সংসারই ভালো মতো চলতে চায় না, সেখানে ঢাকায় গিয়ে থাকা, কোচিং করার মতো টাকা দেয়া কোনোভাবেই সম্ভব না। তবুও মৃদুলা একবার সাহস করে বলেছিল তার বাবার রেখে যাওয়া কিছু টাকা মিনি ফুপুর কাছে জমা ছিল, সে টাকাটা দিয়ে তাকে ঢাকায় পড়তে যেতে দিতে। ফুপু মুখ ঝামটা দিয়ে বলেছিলেন, সে টাকা তোমার বিয়ের, খরচ করলে বিয়ে দেব কেমন করে? আমার কাছে কি 7 রাজা ধন আছে? ভর্তি পরীক্ষায় জাহেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়েছিল। মৃদুলাও পরীক্ষা দিয়েছিল 3টা বিশ্ববিদ্যালয়ে, কোনোটাতেই তার হয়নি। জাহেদ তখনও যোগাযোগ রেখে যাচ্ছিল মৃদুলার সাথে, তাকে খুব সাহস দিত, পড়তে বলতো। মৃদুলা প্রস্তুতি নিচ্ছিল 2য় বারের, কিন্তু ভাগ্য অন্য কিছুই লেখা ছিল। এক সকালে ফুফু মৃদুলাকে ডেকে বললেন গোসল করে সুন্দর করে শাড়ি পরে নিতে, তাকে ছেলেপক্ষ দেখতে আসবে। মৃদুলার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কিছুতেই রাজি হবে না, চেঁচামেচি কান্নাকাটি শুরু করলো। তাকে থামাতে না পেরে ফুফু কেঁদে ফেললেন। নানা কথা বলতে বলতে অবশেষে রাজি করালেন তাকে। কথা দিয়ে নিলেন, মৃদুলার যদি ছেলেকে পছন্দ না হয় তাহলে বিয়ের কথা বলবেন না। সেদিন তাকে দেখেই ছেলেপক্ষ পছন্দ করে ফেললো। মৃদুলা তো কিছুতেই বিয়ে করবে না। এদিকে ফুফুর বেশ পছন্দ হয়েছে, ছেলের টাকা পয়সা ভালো, বিয়েতে কিছু চায় না, শুধু বয়স একটু বেশি। মৃদুলার বিয়েতে যত খরচ কম হবে তত তার লাভ। মেয়েটাকে বিয়ে দিতে পারলে সে বেঁচে যায়। তাই এক প্রকার জোর করে মৃদুলার বিয়ে ঠিক করে ফেললো। মৃদুলা যখন বাড়াবাড়ি শুরু করলো, তাকে বন্দি করে রাখলো ঘরে। বন্দি ঘরে মৃদুলার অসহ্য লাগতে শুরু করলো। কল রেট অনেক, চাইলেও জাহেদের সাথে বেশিক্ষণ কথা বলা যায় না। ঘরে বসে পাগল হওয়ার জোগাড় হলো তার। তখনই সে আবিষ্কার করলো কিছু লুকানো জিনিস। যে ঘরে তাকে বন্দি রেখেছিল সেটাই ছিল বাবার ঘর। বাবার খাটের নিচে একটা বড় টাং থেকে মৃদুলা একটা শাড়ি পেল, তার মায়ের শাড়ি। সেখানে পেল মায়ের ব্যবহার্য আরো কয়েকটা জিনিস, একটা চিঠি আর ডায়েরি। ডায়েরিটা একদিনেই পড়ে শেষ করে ফেললো মৃদুলা। তারপরেই তার কেমন এলোমেলো লাগতে শুরু করলো সব। বিয়ের ঠিক 2 দিন আগে জাহেদ বলল, মৃদুলা তোমাকে বিয়ে করতে হবে না, চলে এসো ঢাকায়, আমি এখানে তোমার থাকার ব্যবস্থা করে ফেলবো। মৃদুলা ভাবলো সেটাই ভালো, গ্রামের এই লোকটার সাথে বিয়ে হলে তার জীবন এখানেই শেষ। সে গোছগাছ করে ফেললো তখনই, পালাবে যখনই সুযোগ পাবে।
বিয়ের দিনের আগেই পালানোর একটু সুযোগ এলো না। বিয়ের দিন সবাই ব্যস্ত। মৃদুলাকেও খুলে দেওয়া হলো আগের দিন রাতে। বাড়ি ভর্তি মেহমান। মৃদুলাকে সাজাতে এলো কয়েকজন। তার মধ্যে একজন মৃদুলা স্কুলের বান্ধবী। মৃদুলা খানিকটা ঝুঁকে নিয়ে তাকে খুলে বলল সব। মেয়েটাও রাজি হয়ে গেল তাকে সাহায্য করতে। তারপর কেমন করে পালিয়ে এসেছিল পরে তার ঠিকঠাক মনেও নেই। বাড়ি থেকে বের হয়ে পেছনে ঝোপঝাড়ের ভেতর দিয়েই দৌড়ে ঘুরে পথে গ্রাম পেরিয়ে বড় রাস্তায় এসে পড়েছিল। তারপর সিএনজি ধরে সোজা শহরে। জাহেদ অপেক্ষা করছিল তার জন্য। মৃদুলার সংখ্যা ছিল জাহেদ আসবে তো, কিন্তু জাহেদ এসেছিল। দায়িত্ববান ছেলে ছিল জাহেদ। ওর মতো ভালো মানুষ মৃদুলা আজ পর্যন্ত একটাও দেখেনি। কিন্তু পোড়া কপালে সুখ সইবে কেন? শহরে পা দেওয়া মাত্রই মৃদুলা জেনে গেল তার দুর্ভোগ শেষ হয়নি, মাত্র শুরু হয়েছে। তীক্ষ্ণ একটা চিৎকারে ঘোর ভাঙল মৃদুলা। ধরফর করে উঠে বসলো সে। চিৎকারের শব্দ আসছে নীলিমার ঘর থেকে। দৌড়ে গেল মৃদুলা। নীলিমা মেঝেতে বসে দুহাত মুখ ঢেকে রেখেছে। কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখলো মৃদুলা। জিজ্ঞেস করলো, কি হয়েছে? তখনই আচমকা কান্না থামিয়ে নীলিমা একটা চর বসিয়ে দিল মৃদুলার গালে। যতটা সম্ভব চেঁচিয়ে বলল, শয়তান, তুই আমার সর্বনাশ করতে এসেছিস। নীলিমার বয়সে মৃদুলার চেয়ে ছোট। যতই নীলিমার অধীনে কাজ করুক না কেন, মৃদুলার থাপ্পড়টা কিছুতেই হজম হলো না। এটা যেন বাড়াবাড়ির চূড়ান্ত। নীলিমা পাগল তো নয়, ভণ্ড একটা। সে চিৎকার করে বলল, আপনার সাহস তো কম না, আমার গায়ে হাত তুললেন কেন? বলেই মৃদুলা খেয়াল করলো নীলিমার চোখ দুটো ফুলে আছে, মুখের জায়গায় জায়গায় লাল লাল ছোপ। সে দুহাতে মুখ আবার ঢেকে বলল, তুমি আমার ফেস প্যাকে কি মিশিয়েছিলে মৃদুলা? তোমাকে আমি বোনের মতো ভাবতাম। তুমি এটা করতে পারলে? আমার মুখ জ্বলে যাচ্ছে, আমি মরে যাচ্ছি। নীলিমা স্থির হয়ে থাকতে পারছে না। ছোটাছুটি করছে পুরো ঘরময়। চিৎকার শুনে ভুলু খালাও এসেছেন। মুখের অবস্থা দেখে ফ্রিজ থেকে বরফের কিউব এনে একটা পাতলা কাপড়ে পেঁচিয়ে নীলিমার মুখে আস্তে আস্তে ঘষে দিচ্ছে। নীলিমা সেটাও সহ্য করতে পারছে না, ছটফট করছে, সাথে চিৎকার। মৃদুলা খেয়াল করলো বেসিনের সামনে এখনো ফেস প্যাকের বাটিটা রাখা। নিমচন্দনের গুঁড়ো ছিল তাতে। নীলিমা তাকে সকালে প্যাকেট দিয়ে বলেছিল প্যাক বানিয়ে দিতে। মৃদুলা প্যাকেট নিজের হাতে বানায়নি, শিমুকে বানাতে দিয়েছিল। সেটা নীলিমা জানে না। তার মানে কি এর মধ্যে শিমু জেনে শুনে কিছু মেশালো? শিমুর সাথে অন্যায় হয়েছে ঠিকই, তাই বলে এমন করতে হবে? মৃদুলা খানিকটা পেস্ট নিয়ে তার হাতের উল্টো পিঠে লাগালো। মিনিট দুয়েকের মধ্যে প্রচণ্ড জ্বলনি শুরু হলো। মনে হচ্ছে মরিচের গুঁড়ো মেশানো হয়েছে এতে। মৃদুলা ছুটে গেল শিমুর কাছে। ওর একটা হাত চেপে ধরে বলল, এই কাজ কেন করলে? শিমু রান্নাঘরেই ছিল। এতক্ষণের ঘটনা সে কিছুই শোনেনি। মৃদুলার কথায় আকাশ থেকে পড়ল। বলল, কি বলবেন আপা, আমি কি করছি? নীলিমার ফেস প্যাকে কি মিশিয়েছো? কিছু না তো আপা। সত্যি করে বলো শিমু, প্লিজ। সত্যি আপা, আমি শুধুই গিলে দিয়েছিলাম। মৃদুলার সন্দেহ হচ্ছিল একটা ব্যাপার, তবে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছিল না। বলল, আচ্ছা, ভুলু খালা এতক্ষণ কোথায় ছিল? রান্নাঘরেই ছিল। আপনাকে ম্যামের ফেস প্যাক বানিয়ে দিলাম। আপনি বের হলেই আর সে ঢুকলো। এই 5-6 মিনিট আগে বের হয়েছে এইখান থেকে। তুমি শিওর? হ্যাঁ, তুমি কি এর মাঝে কোথাও গিয়েছিলে? বাথরুমে গিয়েছিলাম একবার। মৃদুলা বের হয়ে এলো। শিমু এখনো সন্দেহের তালিকায় শীর্ষে হলেও কাজটা করার সম্ভাবনা বুলু খালারও আছে। কিন্তু মায়ের বয়সী একটা মহিলার পক্ষে এমন করা আদৌ সম্ভব? এদিকে নীলিমা ভাবছে কাজটা সে করেছে। মৃদুলা ওই বাড়িতে বেশিক্ষণ থাকতে পারলো না। নীলিমার মুখের যন্ত্রণা কমে গেলেও মুখ পুরো লাল টকটকে হয়ে ফুলে আছে। ভয়ানক দেখাচ্ছে তাকে। ডাক্তার ডাকা হয়েছে, শরীফুল ইসলামকেও খবর দেওয়া হয়েছে। এর মধ্যেও নীলিমা একবার বিড়বিড় করে বলল, ওই মেয়েকে বলো এই বাড়িতে যেন আর কোনোদিনও না আসে। বুলু খালা এসে মৃদুলাকে শান্ত গলায় বলে গেছে, আপনি চলে যান, লাগলে আবার খবর দেওয়া হবে। মৃদুলা একবার শরীফুল ইসলামের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু সম্ভব হলো না। দুপুরের দিকে সে রওনা দিল বাসায়। বাসায় এখন রিমি নেই। কেমন ক্লান্ত লাগছে, মনটাও তেতো। কিছু খেতেও ইচ্ছে হলো না। ঘণ্টাখানেক কনকনে ঠান্ডা পানি দিয়ে গোসল করে
কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল মৃদুলা। চেষ্টা করলো ঘুমোতে, কিন্তু ঘুমের দেখা পাওয়া কি এত সহজ? আজকের ঘটনার রেশ মনে থাকলেও মন চলে গেছে আরো দূরে। আবারও পুরনো কথায় ফিরে যাচ্ছে স্মৃতি। সেদিন বাড়ি থেকে পালিয়ে জাহিদের সাথে ঢাকার উদ্দেশ্যে বাড়ি জমিয়েছিল মৃদুলা। জাহিদ তাকে বলেছিল কিছুদিন তার এক দূর সম্পর্কের বোনের বাড়িতে রাখবে, তারপর কোনো কলেজে ভর্তি হয়ে সেখানকার হোস্টেলে থাকা শুরু করবে। ঢাকার কাছাকাছি আসতেই তাদের বাসটা রাস্তার পাশে খালে পড়ে যায়। সেদিন খুব অল্প কয়েকজন যাত্রী বেঁচে ছিল, তাদের মধ্যে মৃদুলা একজন। সেখান থেকে কে তাকে ঢাকা মেডিকেলে নিয়েছে তার জানা নেই। 2 মাস হাসপাতালে পড়ে থেকে ভাঙা পা আর মাথার ক্ষত সেরে ওঠার পর সে জাহেদের মৃত্যু সংবাদ পেয়েছিল। জাহেদের বাড়ির লোকজন নাকি তাকে নিয়ে গিয়েছিল। মৃদুলার খোঁজ করতে আসেনি কেউ। মৃদুলার জামার ভেতরে একটা ছোট্ট ব্যাগে বেশ কিছু টাকা ছিল। পালানোর আগে বাবার টাকা থেকে কিছু চুরি করেছিল সে টাকা একটা নার্স দয়া করে রেখে দিয়েছিলেন। মৃদুলা সুস্থ হলে তুলে দিয়েছিলেন তার হাতে। একটা মেয়ে শহরে কিচ্ছু চিনত না। হাসপাতালে থেকে ছাড়া পেয়ে কোথায় যাবে, কি করবে কিছুই বুঝতে পারছিল না। গ্রামে ফিরে যাওয়া সম্ভব নয়। সারাদিন পথে পথে ঘুরে একটা বস্তির কাছে গাঢ় আধারের সাথে মিশে রাতটা কাটিয়েছিল। এক জীবনে বাঁচানোর তাগিদ, সাথে সম্মান হারানোর ভয়। ভোরে ঘুম ভেঙে দেখতে পেয়েছিল লাল চোখের প্রায় মাতাল এক লোক তার শরীরের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। কোনো মতে পালিয়ে বেঁচেছিল মৃদুলা। সেদিন মেয়েদের হোস্টেল খুঁজে পেয়েছিল একটা, সেখানেই সৌভাগ্যক্রমে সিটও ছিল একটা। অনেক প্রশ্নের উত্তর দিয়ে একটু বেশি টাকা দেওয়ার পর তাকে থাকতে দেওয়া হয়েছিল। থাকার জায়গা মিলতেই মাথার উপর চেপে বসেছিল জীবিকার তাগিদ, সাথে পড়াশুনোর চিন্তা। 1 বছর এমনিতেই লস হয়ে গেছে তার। এই বছরও গেলে অনেক পিছিয়ে যাবে, আবার সাথে টাকাও শেষ হয়ে যাবে কয়েকদিন বসে খেলেই। এদিকে ভর্তি পরীক্ষা আবার শুরু হয়েছিল কয়েকদিনের মধ্যেই। মৃদুলা পরীক্ষা দিয়েছিল। বাড়িতে বসে যা পড়েছে তাই দিয়েই শেষ পর্যন্ত জায়গা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের যাত্রা। সেই সাথে কাজ করত প্রচুর। হোস্টেলে একটা মেয়ের সেলাই মেশিন এনে পড়ে থাকতো, সেটা দিয়েই অবসর সময়ের অনেকটা সে জামা কাপড় সেলাই করত। প্রথমে নিজের হোস্টেল, তারপর আশেপাশের হোস্টেলের অনেকের ওর কাছে জামা বানাতে আসতো। জীবিকার তাগিদে শিখে নিয়েছিল অনেক রকমের জামার ডিজাইন। চাহিদাও ছিল প্রচুর। একটা ভালো টিউশনও পেয়ে গিয়েছিল তার মধ্যে। একা মানুষ, চলে যাচ্ছিল তার ভালোই। এভাবেই দেখতে দেখতে অনার্সটা শেষ হয়েছিল তার। অনার্স শেষ হওয়ার পর তার মনে হয় মায়ের খোঁজ নেওয়ার কথা। এই স্বজনহীন জীবনে একটা অবলম্বনের বড় দরকার ছিল মৃদুলার। এক প্রকার পাগল হয়ে গিয়েছিল একটু ভরসার আশ্রয়ের জন্য, একটা কাছের মানুষের জন্য। মায়ের ডায়েরি পড়েই সে সুদীপার কথা জানতে পেরেছিল। মায়ের খোঁজ পেতে সুদীপা একটা এই সুতো ধরেই খুঁজতে চেয়েছিল মাকে। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গিয়েছিল মৃদুলা জানেও না। সন্ধ্যের আজান শুনে ঘুম ভাঙল। মাথা তখন তীব্র যন্ত্রণা, পেটে ক্ষুধা, ভিজে চুলগুলো চপচপে হয়ে আছে এখনো। সব মিলিয়ে ভয়ানক অবস্থা। সে সময় শরীফুল ইসলামের ফোন এলো। সে বলল মৃদুলা যেন আগামীকাল তার সাথে অফিসে দেখা করে, জরুরি কথা আছে। সে নীলিমার কথা জিজ্ঞেস করতেই শরীফুল বিরক্ত গলায় বলে, সেটা আপনার না জানলেও চলবে। মৃদুলার মন আরো এক দফা খারাপ হলো। চাকরি চলে গেলে খারাপ হতো না, এ বোঝার মতো চাকরির দরকার নেই তার। কিন্তু মনে হচ্ছে না এত দ্রুত মুক্তি মিলবে। ফোন রেখে চুল আঁচড়ে রাতে বসলো মৃদুলা। পেট ভর খেয়ে মাথা ব্যথার ওষুধ খেয়ে বসলো মায়ের সেই ডায়েরিটা নিয়ে। সে কবে এই ডায়েরিটা পড়েছিল, সে কেন যেন আবারও পড়তে ইচ্ছে করছে। এই চাকরি শুরুর পর থেকে মায়ের কথা খুব বেশি করেই মনে পড়ে যাচ্ছে তার। মায়ের ডায়েরিতে প্রথম দিকে অনেকখানি অংশে আছে তার ছোটবেলা থেকে বড় হওয়ার ঘটনা। খুব সাদামাটা কাহিনী। মৃদুলা একবার শুধু চোখ বুলিয়ে গেল। আসল ঘটনা শুরু তার নার্সিং কলেজে পড়ার সময় থেকে। এই জায়গায় এসে তিনি হয়তো খুব ভেবেচিন্তেই লিখেছিলেন, স্পষ্ট করে লেখা প্রতিটি অক্ষর। আমার জীবনের সবচেয়ে বড় ভুল দুটো। প্রথম, শুভমের সাথে সম্পর্কে জড়ানো। কলেজে পড়ার সময় খুব স্বাধীনচেতা ছিলাম। ভিনধর্মী ছেলেটার সাথে প্রেমে জড়িয়ে যাওয়ার সময় পরিণতির কথাটা ভাবা হয়নি। সে ছিল কবি, গায়ের রং কুচকুচে কালো।
তবুও চোখের মাঝে কি আশ্চর্য নেশা ছিল যে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হতো। তখন মনে হতো মনটাই আসল, বাকি সমাজ ধর্ম সব তুচ্ছ। আমার সাথে সাথে আগুনে সেও পড়েছিল। দুজনে কেমন করে এক হয়ে গিয়েছিলাম এখন বলতে পারবো না। 1.5 বছর প্রেম করার পর নেশায় পড়ে বিয়েটাও করে নিয়েছিলাম নিজেরাই। হাস্যকর বিয়ে। সে আমাকে মন্দিরে নিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছিল, আর আমি তাকে দিয়ে হাতে লেখা কাবিননামা বানিয়ে সই করিয়ে কবুল বলিয়েছিলাম। ব্যাস, বিয়ে হয়ে গেল। একসাথে থাকার সময়টুকুতে তখনকার অনুভূতি বলতে গেলে বলতে হবে ফুলের বিছানা, বেড অফ রোজেস। কি মিষ্টি পাখি ডাকা দিন শুরু হতো, রাত হতো ঘোর লাগা সুরের মতো। আর এখন এখন সেসব ভাবলে গায়ে কাটা দেয়। মনে হয় কাটা ঝোপে গিয়ে গা ঘষে সেই সব স্পর্শের শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলি। মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে হয়, কিন্তু মরলেই কি বাঁচবো? এবার দ্বিতীয় ভুলটা বলি। এটার উৎপত্তিও প্রথম ভুল থেকেই। বিয়ের 6 মাসের মাথায় বুঝলাম আমি সন্তান সম্ভবা। প্রথমবার বাস্তবতার জোরালে ধাক্কা এসে লাগলো গায়ে। আমি থাকতাম হোস্টেলে, শুভম তার বাড়িতে। ওর এক বন্ধুর বাড়ি ছিল কাছাকাছি। বন্ধু দিনের বেলায় অফিসে থাকতো। সে বাড়ির একটা চাবি শুভমকে দিয়েছিল। আমাদের একসাথে সময় কাটতো সেখানেই। কিন্তু ক্রমাগত ফুটে ওঠা গর্ভের লক্ষণ লুকাবো কেমন করে? আর বাচ্চা হলেই বা তাকে কেমন করে মানুষ করব? শুভমকে বললাম বাড়িতে বলে দিই সব। সে রাজি হলো না, পেট খালি করে ফেলতে বলে দিল। ভীষণ রাগারাগি করে চলেও গেল সেদিন। আমি আশ্চর্য হয়ে পুরোটা দিন ফুটপাতে বসে রইলাম। শুভমের একদিনের আচরণে তার প্রতি শ্রদ্ধাবোধ প্রায় উঠেই গেল। আর যে শ্রদ্ধা থেকে ভালোবাসার জন্ম, সেটাই না থাকলে যে কিছুই রইল না। নিঃস্ব আমি পথে বসেই ভাবতে শুরু করলাম ঠিক করব। শেষ পর্যন্ত আমাকে বাঁচালো আমার বোন, সহধর্মী বান্ধবী, জীবনের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী শর্মিলী। এই পর্যন্ত পড়ে মৃদুলার দম আটকে এলো। এই অংশ সে আগেও পড়েছে, কিন্তু তখন শর্মিলা নামটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না যতটা এখন আছে। হে খোদা, এটা কি শরীফুল ইসলামের মা শর্মিলা? নীলিমাও তো সেদিন বলছিলেন শরীফুলের মা নার্স ছিলেন। মৃদুলা আবার পড়তে শুরু করলো। শর্মিলার তখন নতুন বিয়ে হয়েছিল, পালিয়ে বিয়ে করেছে সে। মস্ত বড়লোকের ছেলেটা শুধু ওকে বিয়ে করার জন্য বাড়ি ছেড়েছে। কথাটা ভাবলেই ভীষণ ভালো লাগা আর তার সাথে নিজের জন্য চাপা কষ্টে বুকটা ভরে যায়। ওরা যে 2 রুমের ঘরটা নিয়েছে তার একটাতেই আমাকে থাকতে দিল। আমি নিজের মতোই থাকতাম। শুভম তখন যোগাযোগ কমিয়ে দিয়েছে। নিজে থেকে ফোন না করলে সে ফোন পর্যন্ত করে না, দেখা করে তো দূরে থাক। একদিন শুনি তার নাকি বিয়ে হয়ে গেছে। আহ, কি সৌভাগ্য আমার! সেদিন বোধহয় জীবনে সবচেয়ে বেশি কান্না কেঁদে ফেলেছিলাম। এর 4-5 দিন পর পথে শুভম আর তার স্ত্রীর সাথে দেখা হয়ে গেল। তারা অবশ্য আমাকে দেখেনি। রিস্কায় দুজন হাত ধরাধরি করে বসে। শুভম বউয়ের কানে কানে কি যেন বলছে। এক মাথা সিঁদুর দেওয়া রাঙা মুখটা লজ্জায় তাতে আরও রাঙা হয়ে গেল। মুখ টিপে হাসলো মেয়েটা। আমি শুধু দেখলাম। অদৃষ্টে এই ছিল, যার সন্তান গর্ভে বয়ে বেড়াচ্ছি তাকেই অন্যের সাথে সংসার করতে দেখতে হচ্ছে। সেদিন মরতে গিয়েছিলাম, শর্মিলী বাঁচিয়েছিল। ভেবেছিলাম শুভমের বাড়িতে যাব, সব বলে দেব সবাইকে, কিন্তু তাতে লাভ ক্ষতি কী হতো জানি না। আমাকেই উল্টো অপবাদ পেতে হতো। সমাজ কখনো পুরুষের দোষ দেখে নাকি না? আর শুভম তো স্বীকার করতোই না, নিশ্চিত ছিলাম। তাই ওর দিকটা সৃষ্টিকর্তাকে দেখে নেওয়ার জন্য ছেড়ে দিয়ে এসেছিলাম। তারপর কোনো মতে সময় গড়াতে থাকলো। আমি একসময় বুঝতে পারলাম তারপর 2টো পাতা নেই, ছিঁড়ে নেওয়া হয়েছে। সেই ছেঁড়া পাতাগুলো অনেক খুঁজেও পায়নি মৃদুলা। ছেঁড়া অংশের পর থেকে সুদীপাকে রেখে চলে আসার সময় সে কি কান্না! পুরো দালানের লোহার গ্রিলগুলো যেন ঝনঝন করে উঠছিল ওর চিৎকারে। 2 বছরের মেয়েটা বোধহয় বুঝতে পেরেছিল তার মা তাকে রেখে চলে যাচ্ছে। বুকে পাথর চেপে বেরিয়ে এসেছিলাম সেদিন। ঠোঁট কামড়ে রক্ত বের করে ফেলেছিলাম, তবুও কাঁদেনি। বের হয়ে একবার ফিরে চেয়েছিলাম পেছনে। গুলবাহার শিশু আশ্রমের বাইরেটা মলিন রোদে ছেয়েছিল। ভেতরে মেয়ের কান্নার আওয়াজ কেমন করে ঘুরে আসতে পেরেছিলাম আমি।
এখনো বুঝতে পারি না এত শক্ত কেমন করে হয়েছিলাম, কেমন করেই বা এখনো বেঁচে আছি। বাড়ি ফেরার পর আব্বা কি রাগ, পুরো 3টা বছর বাড়ির মুখ দেখিনি। আমাকে বললেন আর কাজই করতে দেবেন না, বিয়ে দিয়ে দেবেন। সত্যিই তাই হলো, মানা করার উপায় ছিল না, বিয়ে করিয়ে নিলাম। একবার ভাবলাম সব বলে দিই সবাইকে, কিন্তু আব্বার শরীরের অবস্থা দেখে এই সময়ে কিছু বলার সাহস হলো না। আর আমিও অতটা শক্ত মেয়ে নই, অত মজবুত মেরুদণ্ড করুণাময় আমাকে দেননি, যতটা থাকলে নিজের গর্ভের পিতৃ পরিচয়হীন সন্তানের কথা পরিবারকে বলা যায়। বিয়ের পর দেখলাম আমার স্বামী মানুষটা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের একজন। আমার মতো একটা মেয়েকে তিনি এত কেমন করে ভালোবাসেন আমি বুঝে উঠতে পারি না। আরও কষ্ট হয় তার ভালোবাসার প্রতিদান দিতে পারি না বলে। আমারও যে ভালোবাসবার ক্ষমতাটাই নষ্ট হয়ে গেছে। প্রাণের সুতো যে শহরের অনাথ আশ্রমে ছেড়ে রেখে এসেছি, তা কেমন করে বলবো। তিনি বুঝতে পারেন আমি বিয়ের আগে কুমারী ছিলাম না, কিন্তু কোনো দিন এটা নিয়ে একটা শব্দ উচ্চারণ করেননি। আমার নির্লিপ্ত থাকার কারণটাও জানতে চাননি। নীরবে ভালোবেসে গেছেন। বিয়ের অনেক দিন হয়ে যাওয়ার পরেও আমার সন্তান না হয় আশেপাশের লোকেরা কম কথা শোনায় না। নিত্যদিন কানের কাছে মাছির মতো এক ঝাঁক লোক এসে কথা শুনিয়ে যায়, উঠতে বসতে খোঁটা দেয়, বাঁধা মেয়ে মানুষ বলে গালাগালি করে। আমার তাদের কখনো কখনো বলে দিতে ইচ্ছে হয় সত্যিটা, বলি না, চুপ করে শুনে যাই। এসব প্রাপ্য বলে ধরে নেই। নিজেও একসময় চাইতে শুরু করলাম আরেকটা সন্তান হোক, তাকে মানুষ করে অতৃপ্ত বুকটা ভর্তি করি, কিন্তু আল্লাহ দেন না। ডাক্তারের কাছে যাই না ভয়ে, তিনিও নিয়ে যান না। তাকে বাড়ি থেকে আরেকটা বিয়ে করার জন্য কত যে বলে যায় লোকেরা, তিনিও কানে তোলেন না। আমার আরও বেশি কষ্ট হয় তখন। তারপর বিয়ের 10 বছরের মাথায় আমি আবার সন্তান সম্ভবা হলাম। আমার একটা মেয়ে হলো, ওর বাবা ভালোবেসে নাম রাখলো মৃদুলা। কি মিষ্টি ফুলের মতো একটি মাই। আধো আধো শব্দে যখন প্রথমবার মা বলে ডাকলো, মনে হলো সুখে মরে যাই। ওকে বুকে জড়িয়ে আগেকার সব কথা ভুলে থাকতে চাই, কিন্তু যে পাপ করেছি তার শাস্তি তো পেতেই হবে। সেই শাস্তির ভয়ে এখনও দু চোখের পাতা এক করতে পারি না, শুধু ভয়ে থাকি। স্বপ্নে দেখি কেউ বলছে, এই মেয়েকে তুমি যত্ন করে মানুষ করতে পারলে, আর আমার কি দোষ ছিল। ডায়েরি এখানেই শেষ। লেখাগুলো মা লিখেছিলেন নিজের বোঝা হালকা করার জন্য। সম্ভবত অনেক দিনে সব লেখা। মৃদুলার ধারণা উনি এসব লিখেছেন স্বামীকে সব জানানোর জন্য। মুখে বলে হয়তো নিজের অনুভূতি বোঝাতে পারছিলেন না, কিন্তু মাঝের দুটো পাতায় কি ছিল? কে ছিঁড়েছে এগুলো? মা নিজেই নাকি বাবা? রিমি ফিরল প্রায় 12টার পর। ওর চোখ দুটো কেমন লাল হয়ে আছে। মৃদুলা জিজ্ঞেস করলো। কি হয়েছে তোমার? রিমি বিরক্তি সূচক শব্দ করে বলল, অনেক ধকল গেছে গো। রিমি কি ধকল যেতে পারে কোনো ধারণা নেই মৃদুলার। আবার জিজ্ঞেস করতেও ইচ্ছে করে না, না জানি কোন ভয়ানক উত্তর শুনতে হবে। তার চেয়ে থাকুক। মৃদুলা দুজনের জন্যই রান্না করেছে। গোসল করে এসে গোগ্রাসে ভাত গিলছে রিমি। এত ক্ষুধা লেগেছে, ভাত খেয়েও ক্ষুধা বোধ হয় মিটল না। বড় 2 গ্লাস পানি খেয়ে ঘুমোতে গেল রিমি। রিমির সাথে দেখা হওয়ার দিনটা মনে পড়ে গেল মৃদুলার। গুড়ি গুড়ি বৃষ্টির দিন ছিল, ঢাকার রাস্তায় ফ্যাচ ফ্যাচে কাদা। মৃদুলা তখন শুদ্ধ একটা চাকরি পেয়েছে। রাতে হোস্টেলে ফেরার সময় গলির মধ্যে দেখলো একটা মেয়ে পড়ে আছে, শরীরের অবস্থা খারাপ, কেউ মারধর করে ফেলে রেখেছে, মুখে কালসেটে পড়ে গেছে। তার উপর বৃষ্টিতে ভিজতে ভিজতে শরীর ঠান্ডায় নীল হয়ে গেছে। মৃদুলা অনেক কষ্টে তাকে নিয়ে গিয়েছিল নিজের হোস্টেলে, সেখান থেকে অ্যাম্বুলেন্সে মেডিকেলে। 3 দিন হাসপাতালে থাকতে হয়েছিল রিমিকে। পরে জানতে পেরেছিল ওর পেছনে এক নেশাখোর ছেলে পড়েছিল। বারবার কুপ্রস্তাব দিয়েও পাত্তা না পাওয়ায় ধরে নিয়ে এভাবে মারধর করেছিল, তারপর ফেলে দিয়েছে রাস্তায়। মৃদুলা জিজ্ঞেস করতে চেয়েছিল তারা কি তাকে রেপ করেছিল কিনা, কিন্তু কি এক সংকোচ বলতে পারেনি। রিমিও সে বিষয়ে কিছু বলেনি, এমনকি পুলিশকেও কিছু জানায়নি। তখন থেকেই তাদের দেখাশোনা, চেনা জানা। তার কিছুদিন পর হোস্টেলের নতুন মালিকের সাথে মৃদুলার খুব ঝামেলা হয়ে গিয়েছিল। একদিনের নোটিশে তাকে বলা হয়েছিল হোস্টেল ছাড়তে। সেদিন রাস্তায় ঘুরে বাড়ি খুঁজতে খুঁজতে হঠাৎ রিমির সাথে দেখা।
রিমি সব শুনে নিজে প্রস্তাব দিয়েছিল তার সাথে শেয়ারে থাকতে। ভাড়াও ভাগাভাগি করে দেওয়া যাবে, আর দুজনে থাকলে নিরাপত্তাও বেশি থাকবে। মৃদুলা শুতে গেল দুটোয়। ওপাশ এপাশ করতে করতে ঘুম আর এলো না। বারবার ঘুরে ফিরে মায়ের কথাই মনে হতে লাগলো। মা কি বেঁচে আছেন? মায়ের যে চিঠিটা বাবার ঘর থেকে সে পেয়েছিল সেটাও মৃদুলার কাছেই আছে। ছোট্ট চিঠিটা অজস্রবার পড়েছে সে। এটা মা চলে যাওয়ার আগেই লিখে গিয়েছিলেন। মৃদুলার বাবা, আমি অতি জরুরি একটা কাজে ঢাকা যাচ্ছি। কাজটা হয়ে গেলে ফিরে এসে আপনাকে সব বলবো। ট্রাঙ্ক থেকে 5,000 টাকা নিয়ে গেলাম, আপনি বেটার খেয়াল রাখবেন। আমি চেষ্টা করব অতি দ্রুত ফিরে আসতে। যদি কিছু দেরি হয় সামলে নেবেন, নিজের যত্ন নেবেন। জাহানারা। সেই যে গেল মা, আর ফিরে আসেনি। কি করতে গিয়েছিল কেই জানে। বাবা বোধহয় জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে গেছেন। চিঠিটার কথা যতবার মনে হয় ততবার বুক ভেঙে কান্না পায় মৃদুলার। মায়ের জন্য না, বাবার জন্য। মৃদুলার ধারণা মা গিয়েছিল সুদীপার কাছে। তার যখন অনার্স শেষ হলো তখন সুদীপার খোঁজে গুলবাহার শিশু আশ্রমে গিয়েছিল সে। সুদীপার নামে খোঁজ করতেই জানতে পেরেছিল সুদীপার রায় নামে একজন সেখানে বড় হয়েছে। 16 বছর ছিল সেখানে। তারপর মেয়েটার বিয়ে হয়ে যায়। এখন সে ময়মনসিংহে থাকে। একটা ঠিকানা দিয়েছিল আশ্রমের লোকেরা। সেখানে গিয়ে মৃদুলা প্রথম সুদীপাকে দেখেছিল, মায়ের সেই মেয়ে যার জন্য এত কষ্ট। মৃদুলা আসলে গিয়েছিল মায়ের খোঁজ করতে, কিন্তু হায়, সুদীপা মায়ের খোঁজ তো দূরে থাক, পরিচয়টাই জানতো না। মৃদুলা যখন সব খুলে বলে, প্রথমটায় বিশ্বাসই করতে চায়নি সুদীপা। পরে ডায়েরিটা পড়িয়ে বিশ্বাস করাতে হয়েছে। কিন্তু সুদীপার স্বামী দিলীপ যখন জানতে পেরেছিল সুদীপার মা মুসলমান, তখন ভীষণ রেগে গিয়েছিল। খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিয়েছিল মৃদুলাকে। নিজে তো চলে এসেছিল, তবে সুদীপার জন্য খুব খারাপ লাগছিল মৃদুলার। বেচারির জীবনে শুধু শুধু ঝামেলা করে দিয়ে এলো সে। পরে অবশ্য সুদীপা নিজেই যোগাযোগ করেছিল, জানিয়েছিল দিলীপ তাকে ভালোবাসে, তাই ব্যাপারটা মেনে নিয়েছে। কিন্তু দিলীপের প্রতিবেশীরাও সব জেনে গেছে সেদিন দিলীপের চেঁচামেচিতে। এখন তারা সুদীপাদের সাথে ওঠা বসা করে না, একরকম এক ঘরে করে রেখেছে তাদের। এদিকে দিলীপেরও স্বভাব ভালো না, কাজকর্ম করতে চায় না, প্রায় মদ খেয়ে ফেরে। সুদীপার কষ্টে শেষ নেই। মেয়েটাকে নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাতে হয়। মৃদুলা তখন থেকেই সুদীপার প্রতি একটা দায়িত্ববোধ কাজ করে। নিজের চলা টাকা হয়ে গেলে বাড়তি কিছু থাকলেই পাঠিয়ে দেয় সুদীপার কাছে। ভাবতে ভাবতে কখন যে একটু ঘুম চোখে এসেছিল মৃদুলার। ঘুম ভাঙলো সকালে রিমির ডাকে। রিমির হাতে একটা খাপ, আরেক হাতে রজনীগন্ধার তোড়া। দুটোই মৃদুলাকে দিয়ে বলল, তোমার নাম এসেছে। মৃদুলা খুলে দেখলো টাইপ করা চিঠি শরীফুল ইসলাম পাঠিয়েছে। মিস মৃদুলা, আপনাকে অফিসে আসতে হবে না, সোজা বাড়িতে যাবেন। আমি নীলিমাকে বুঝিয়েছি আপনার কোনো দোষ নেই। ফেস প্যাকে কাঁচা হলুদও ছিল, যেটা ওর মুখে স্যুট করে না। নীলিমা বুঝতে পেরেছে। আপনাকে আর কিছু বলবে না। যাওয়ার সময় ফুলের তোড়াটা নিয়ে যাবেন, নীলিমার পছন্দের ফুল। শরীফুল ইসলাম। মৃদুলা একটা দীর্ঘশ্বাস ফেলে নতুন নাটক দেখতে তৈরি হলো। বাড়িটা আজ অন্যান্য দিনের চেয়ে শুনশান দেখাচ্ছে। আকাশ কুয়াশাচ্ছন্ন বলেই কি না কে জানে। মৃদুলা গায়ে মোটা চাদর জড়িয়েছে, তবুও শীত লাগছে, হাত পা জমে যাচ্ছে। বাড়ির সামনে দাঁড়িয়ে সে নাম ফলকটার দিকে তাকিয়ে রইল। শর্মিলা নামটাই কেমন ভয়ানক মনে হচ্ছে। বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠছে, যেন কি এক অশুভ ব্যাপার ঘাপটি মেরে আছে বাড়িটার চার দেয়ালের ভেতর। বেশিক্ষণ ভাববার সুযোগ পেল না সে। দারোয়ানের ডাকে চমকে উঠল, পা বাড়ালো ভেতরে। আজ যাকে কোথাও দেখা গেল না। ভেতরে গিয়ে প্রথমেই ভুলু খালার সাথে দেখা। তাকে খানিকটা চিন্তিত দেখাচ্ছে। মৃদুলাকে দেখে বলল, চলে যান উপরে, নীলু শুয়ে আছে। যাওয়ার আগে শিমুকে দেখে গেল মৃদুলা স্যুপ বানাচ্ছে। ওর মুখটা বিষণ্ণ। মৃদুলা জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? শিমু মাথা নেড়ে বললে, বাবার কথা মনে পড়ছে। কষ্ট পেও না শিমু, সবাই চিরকাল বেঁচে থাকে না। আজকে বেশি মনে পড়ছে আপা, কেন জানি না। মৃদুলা দীর্ঘশ্বাস ফেলে চলে এলো। আজকের দিনটাই মন খারাপের। গত রাতে মায়ের ডায়েরি পড়ে তারাও কিছু ভালো লাগছে না। নীলিমার ঘরে গিয়ে দেখলো সে শুয়ে আছে, বুক পর্যন্ত কম্বল দেয়া।
মুখটা লাল, তবে ফোলা নয়। মৃদুলাকে দেখে ধীরে বলল, এই কাছে এসো। মৃদুলা দেখলো নীলিমা চোখ দুটোতে অনুশোচনার ছায়া। নীলিমা হাসার চেষ্টা করে বলল, গতকালকের জন্য সরি। আমি ভেবেই নিয়েছিলাম তুমি কিছু করেছো। আমার স্কিন যে সেনসিটিভ, সব স্যুট করে না সেটা মাথায় আসেনি। আসলে কাউকে বিশ্বাস করতে পারি না এখন। তুমি আমাকে ক্ষমা করে দিও। তা দিয়েছি। আপনি আপনার সমস্যাটা খুলে বলবেন প্লিজ? আমার কাজই আপনার খেয়াল রাখা। কি হচ্ছে সেটা আমাকে না বললে আমি কি করে বুঝবো? নীলিমা সে প্রশ্নের উত্তর না দিয়ে বলল, আমার এখন মনে হয় এই বাড়িতে ভূত প্রেত আছে। মানে? হ্যাঁ, একদিন মনে হতো যা হচ্ছে সব মানুষের কাজ, এখন মনে হয় তা না। আমি কি করেছি জানো? ফেসবুকে এক তান্ত্রিকের সন্ধান পেয়েছি, তাকে বলেও দিয়েছি আসতে, এসে একটু দেখে যাক এই বাড়িতে কি আছে। মৃদুলা আতকে উঠে বলল, পাগল হয়েছেন? এই বাড়িতে ওসব কিছু নেই। আছে, তুমি সবসময় থাকো না তাই জানো না। মৃদুলা ক্লান্ত ভঙ্গিতে তাকিয়ে রইল নীলিমার দিকে। নীলিমার মুখটা আরো বেশি ক্লান্ত, যেন সে আর তার সাথে ঘটা ব্যাপারগুলো নিতে পারছে না। মৃদুলার হঠাৎ মনে হলো সে আর শিমুই শুধু এসব ঝামেলা সহ্য করছে না, নীলিমা নিজেও করছে। গতকাল কতটা হেনস্থা হলো, এর আগেও কম হয়নি। কিন্তু নীলিমা তো শরীফুলের স্ত্রী, তাও আবার সন্তান সম্ভবা। সে কেন নীলিমার সাথে এমন করবে? নীলিমা মৃদুলার একটা হাত ধরে বলল, তুমি তান্ত্রিকের কথা কাউকে বলবে না প্লিজ, আমি শুধু তোমাকেই বলছি। ঠিক আছে, কিন্তু তাহলে আপনারও আমাকে সব খুলে বলতে হবে। নীলিমা আশেপাশে দেখে নিয়ে বলল। দরজাটা ভিড়িয়ে দিয়ে এসো তো। মৃদুলা দরজা ছিটকিনি দিয়ে এলো। বড় ঘরটার জানলাগুলো বন্ধ, একটা মলিন সাদা আলো জ্বলছে। কাচের জানলা কুয়াশার আবরণ লেগে ঘোলাটে হয়ে আছে। মৃদুলার গায়ে কাটা দিয়ে উঠল। সে চাদর দিয়ে নিজের শরীর আরো ভালো করে ঢেকে নিল। নীলিমা কম্বল গলা পর্যন্ত তুলে দিয়েছে। নিচু স্বরে বলতে শুরু করলো, সমস্যা আজকের না, 3 বছর আগে থেকেই হচ্ছে। আমার বাবা যখন মারা গেলেন তার কয়েকদিন পর থেকেই এইসব শুরু। এই কারণেই আমার আরও বেশি করে মনে হয় এইসব বাবার সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত। তবে ইদানিং সেটা এত প্রকট হলো কেন বুঝতে পারছি না। কোন সব? মৃদুলার চিন্তা বাড়ল। ওর মা জড়িয়েছে, এখন আবার নীলিমার বাবা। বলছি, তোমাকে তো আগেই বলেছি আমার বাবা ছাড়া আর কেউ নেই। তাই বাবা মারা গেলে আমি অনেক ভেঙে পড়েছিলাম। প্রথম প্রথম তো কিছুই সহ্য করতে পারতাম না। সারাদিন ছাদের কোণে বসে কাঁদতাম, খেতে পারতাম না, ঘুমাতে গেলে ঘুম আসতো না। সেই শোক কাটাতে অনেক দিন লেগেছিল, প্রায় 6 মাসের মতো। যখন আমি প্রায় স্বাভাবিক হয়ে এসেছি তখন থেকেই অস্বাভাবিক জিনিস দেখতে শুরু করলাম। একদিন বিকেলে ঘুম ভাঙলে দেখি আমার ঘরের জানালার পাশে কালো মতো একটা ছায়া ঘুরঘুর করছে, হাতে লম্বা একটা ছুরি। আমি প্রথমে ভেবেছিলাম ভুলু খালা হয়তোবা। আমি তাকে ডাকলাম, সাড়া দিল না। তখন আবার সিমু ছিল না, অন্য এক মহিলা রান্না করতেন, দীপুর মা বলেও কয়েকবার ডাক দিলাম। ছায়াটা হাঁটতেই থাকলো, আমার ডাক শুনলও না। আমি ঘর থেকে বের হয়ে দেখি কেউ নেই। নিচে নেমে দেখলাম দীপুর মা রান্নাঘরে, ভুলু খালা টিভি দেখছেন। দুজনকে জিজ্ঞাসা করলাম তারা উপরে গিয়েছিল কিনা। দুজনেই না করলো। আমি বেশ ভয় পেয়েছিলাম সেদিন। ওকে বলেছিলাম, ও বিশ্বাসই করেনি, ভেবেছিল চোখের ভুল। ব্যাপারটা ভুলে যেতে যেতে আবারও এক বিকালে একই ঘটনা ঘটল। সেদিন কাউকে ধরতে পারলাম না। তারপর দিন আমার একটা জামা আলমারি থেকে বের করে দেখি তাতে লাল রক্ত দিয়ে লেখা, বিপদ আসছে। আমি সেদিন ভয়ে আধমরা। কিসের বিপদ? কার বিপদ? বাবা যে বিপদের জন্য আমাকে সারা জীবন আটকে রাখতো সেটা। আমার দৃঢ় বিশ্বাস জন্মে গেল কেউ আমাকে মারতে চায়। তারপর এরকম প্রায় হতো, কখনো প্রতি সপ্তাহে, আবার কখনো মাসে 1-2 বার।
জানালার আড়ালের ছায়া, রক্তের দাগ, ঘুমের মধ্যে কানের কাছে ফিসফিসিয়ে হুমকি। খাবার খাওয়ার আগে মনে হতো কেউ দূর থেকে বলছে, খেও না, ওটাতে বিষ আছে। আমার অবস্থা প্রায় পাগলের মতো। ওকে বললাম, ও কিছুই বিশ্বাস করতো না। দেখাতে চাইলেও পারতাম না। রক্তের দাগ দিয়ে বিপদ লেখা যে জামাটা ছিল সেটাও আসার পর খুঁজে পাইনি। কয়েকবার হুমকি দেয়, চিরকুট পেয়েছি, সেগুলোও সব হারিয়েছি। একটাও ওকে দেখাতে পারিনি, তাই আমার কথার কোনো প্রমাণ নেই। ও আমাকে বিশ্বাস করে না। একবার পাগলের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, এক গাদা ওষুধ দিয়েছিলেন লোকটা। সেসব খেয়ে অবস্থা আরও খারাপ হয়েছিল। ঔষধ খেলে শুধু ঘুম আসতো, তাও গভীর ঘুম না, কেমন ছাড়া ছাড়া ঘুম। সেই ঘুমে আমি ভয়ানক সব স্বপ্ন দেখতাম। ভয়ে লাফিয়ে উঠে যেতাম। কিছুক্ষণ পর আবারও ঘুমে চোখ জড়িয়ে আসতো। ঘুমালে আবার স্বপ্ন দেখতাম। ভয়ে আমি সবার অগোচরে সেই ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। নীলিমা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। তুমি কি আমার কথা বিশ্বাস করছো? মৃদুলা নীলিমার হাতে হাত রেখে বলল। করছি, আপনি বলুন। অনেক দিন পর্যন্ত আমার মনে হতো আমাকে কেউ মারতে চাইছে বা আমি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু এখন মনে হচ্ছে এই বাড়িটাই অশুভ। এখানে এমন কিছু আছে যাকে দেখা যায় না, যে অদৃশ্য হয়ে এসব কিছু আমার সাথে করছে। তুমি জানো, সেদিন শিমু আমার শাড়ি পরায়নি। ও আমার সামনে কোরআন শরীফ ছুঁয়ে বলেছে ও এই কাজ করেনি। আরও অনেক কিছু স্বীকার করিয়েছি ওকে দিয়ে। ও ভালো মেয়ে, শুধু শুধু এতদিন ওকে দোষ দিয়েছি। আর তুমি তো এলেই কিছুদিন, আবার ভুলু খালাও এইসব করবে না। তাহলে এই বাড়িতে আর কে রইল? কেউ না। এইসব তার মানে কোনো অশরীরী কাজ, আমি নিশ্চিত। আর সেই জিনিস হয়তো বাবার সাথে ছিল। উনি মারা গেলে আমার কাছে চলে এসেছে। মৃদুলার হাত পা শিরশির করে উঠল। সে আত্মার কথা বিশ্বাস করে না, জানে এসব মানুষের কাজ। কিন্তু নীলিমার অবস্থার কথা ভেবে তার করুণা হচ্ছে, পরিণতির কথা ভেবে হচ্ছে ভয়। তার হঠাৎ মনে হলো শরীফুল একটা সাইকো, কোনো বড়সড় মানসিক রোগ আছে তার, আর সেজন্যই সে আশেপাশের সব মেয়েদের সাথে খেলছে। নীলিমার শরীর কাঁপছে। মৃদুলা তার গায়ে কম্বলটা ভালো করে জড়িয়ে দিয়ে বলল। আপনি বিশ্রাম নিন প্লিজ। নীলিমা ওর হাত দুটো জড়িয়ে বলল। তুমি যেও না, বসে থাকো। মৃদুলা বসে রইল পাশে। নীলিমা ঘুমিয়ে গিয়েছিল, উঠল দুপুরে, উঠে গোসল করতে চলে গেল। নীলিমা অনেক সময় নিয়ে গোসল করে, তাই মৃদুলা শিফাকে নিচে চলে এলো। সকাল থেকে কিচ্ছু খায়নি সে, দুর্বল লাগছে। নীলিমা না বের হলে খাওয়াও যাবে না। সে ব্যাগটা রেখে গিয়েছিল নিচেই। মোবাইল বের করে দেখলো 28টা মিসড কল, সব এসেছে সুদীপার নাম্বার থেকে। কোনো অঘটন ঘটে যায়নি তো? কিছু বুঝে ওঠার আগে আবারও সুদীপার ফোন এলো। ধরতেই সুদীপা চেঁচিয়ে উঠল। কী রে, এতবার ফোন করছি, ধরছিস নাই কেন? আমি চিন্তায় শেষ। এত জরুরিভাবে চলে আসতে বললেই আমি তো ভয় পেয়ে গেছি। আমি আসতে বলেছি মানে আবার কি? তোর মেসেজ পেয়েই তো এলাম। কোথায় এসছো? তোর কাছে যেভাবে বলেছিলি সেইভাবে এসেছি। বাড়িটাও খুঁজে পেয়েছি। শর্মিলি হাউস তো নাম, তাই না? ভেতরের দোতলা বাড়ি, এটাই তো? মৃদুলা ঢোক গিলে বলল। তুমি তুমি এই তুই বাইরে আয়, আমি কি বলে ঢুকবো? মৃদুলার মাথায় কিছুই ঢুকলো না। সুদীপা ফোন কেটে দিয়েছে। মৃদুলা দ্রুত মেসেজ অপশানে গেল। তার মোবাইল থেকে সুদীপার কাছে কোনো মেসেজ যায়নি। তাহলে সে দৌড়ে বাড়ি থেকে বের হলো। গাড়ি বারান্দায় এসে দেখলো সুদীপা বাড়িতে ঢুকেছে। ওর এক হাতে অর্পিতার হাত ধরা। এদিক ওদিক তাকাচ্ছে সুদীপা। অর্পিতা চোখ মুখ ঝলঝল করছে খুশিতে। মৃদুলা হঠাৎ দেখতে পেল যে এক গুলির মতো ছুটে যাচ্ছে সুদীপার দিকে। ওর বুকটা ধক করে উঠল, মাথাটা ঘুরে গেল। জ্ঞান হারানোর আগ মুহূর্তে সে শুনতে পেল অর্পিতার গলা ফাটানো চিৎকার। কিছুক্ষণ চোখ পিটপিট করেও কিছু দেখতে পেল না মৃদুলা। কোথায় আছে সে? এত অন্ধকার কেন? সে কি মরে গেছে? কবর দিয়ে দিয়েছে কেউ? কি হয়েছিল তার? মাথায় তীব্র ব্যথা, মনে হচ্ছে ভেতরটাতে কেউ হাতুড়ি পিটা করছে। মাথা ধরে উঠে বসতে চেষ্টা করলো মৃদুলা।
শরীর ভীষণ দুর্বল, পেট পাক দিয়ে উঠছে, যেন অনেক দিন কিছু খায়নি। অনেক কষ্টে উঠে বসলো সে। ওঠার সাথে সাথে এই খাটটা মচমচ করে উঠল। তার মানে বিছানায় শুয়েছিল, কিন্তু বিছানাটা কোথায়? সে কি মধ্যরাতে নিজের ঘরে জেগে উঠেছে? আরো কিছুক্ষণ গেল ধাতস্থ হতে। একটা ক্ষীণ আলো চোখে পড়ল। ছোট্ট একটা ভেন্টিলেটরের ছিদ্র দিয়ে দিনের আলো প্রবেশ করছে। সে আলোতে অন্ধকার দূর হচ্ছে না, আশেপাশে কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। মৃদুলার মনে হলো কেউ গলা টিপে ধরেছে, কেমন বমি বমি ভাব হচ্ছে।